কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। সিপিএসসিএম অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা পড়েছিলাম বাংলা তদ্ধিত প্রত্যয়। আজ আমরা পড়ব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলো প্রাতিপদিকের পরে বসে নতুন শব্দ গঠন করে। আমরা জানি ধাতু বা প্রকৃতির পরে প্রত্যয় বসে সবসময় নতুন শব্দ গঠন করে। তো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এর ব্যতিক্রম নয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পড়তে হলে আমাদের বৃদ্ধির সূত্রটা আরো একবার একটু মনে করতে হবে। আমি বৃদ্ধির সূত্র যখন সংস্কৃত কৃত প্রত্যয় পড়িয়েছিলাম তখন লিখে দিয়েছিলাম বোর্ডে। আজকে বোর্ডে লিখে দিয়েছি, তোমরা লক্ষ্য করো। বৃদ্ধির ফলে অস্থলে আ হয়, রস্যই দীর্ঘ স্থলে ওই হয়, রস্যই দীর্ঘ স্থলে ও হয় এবং অরি স্থলে আর হয়। ঠিক আছে শিক্ষার্থী, মনে আছে নিশ্চয়ই তোমাদের? তো চলো আমরা এখন প্রত্যয় নির্ণয়ে যাই। প্রথমে আছে দেখো স্ন প্রত্যয়। আমরা জানি প্রত্যয়ের একটা অংশ ইত হয়। হ্যাঁ, স্বপ্রত্যয়ে আমরা দেখব মূর্ধন্য স এবং মূর্ধন্য ন দুটোই ইত হয়, থাকে শুধু অ, শুধু অ থাকে। প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে ইত বলে। মনে আছে তো এটা? আচ্ছা, তো চলো প্রথমে আমরা স্ন প্রত্যয় দিয়ে একটা শব্দ গঠন করি। দেখো আছে নাগর। নাগরের প্রকৃতি হচ্ছে কি? নগর, তাই না? নাগরের প্রকৃতি হচ্ছে নগর। নগর যোগ স্ন। আচ্ছা, স্ন প্রত্যয়ের প্রথম নিয়মটা হচ্ছে যে সকল শব্দ স্ন প্রত্যয় সাধিত তাদের মূল স্বরের বৃদ্ধি ঘটবে। তাহলে মূল স্বর কি এখানে? ন, তাই না? প্রাতিপদিকের মূল স্বর হচ্ছে ন। নয়ের নিচে যে অটা আছে এটার কি হবে? বৃদ্ধি ঘটবে। বৃদ্ধির ফলে অস্থলে কি হয়? আ হয়। তাহলে কি হয়ে যাবে? নটা হয়ে যাবে না, গ, আর স্ন হয়ে গেল কি? অ। তাহলে কি হলো? নাগর। ওকে। স্ন প্রত্যয়ের দুই নম্বর রোজটা হচ্ছে স্ন প্রত্যয় সাধিত শব্দ যেগুলো, সেগুলোর প্রাতিপদিকের অন্তে যদি ওকার থাকে তাহলে ওকার স্থলে ওকার হয়ে যায়। তাহলে কি হবে? স্ন প্রত্যয় সাধিত শব্দের প্রাতিপদিকের অন্তে ওকার থাকলে ওকার হয়ে যাবে। যেমন দেখো একটা শব্দ আমরা করি গুরু। কি আছে এখানে? প্রাতিপদিকের অন্তে উকার আছে। উকারটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। চলো তাহলে আমরা নির্ণয় করি। প্রথম মূল স্বর কি আছে? উকার। বৃদ্ধির ফলে ও স্থলে কি হয়ে যায়? উ স্থলে ওকার। তাহলে কি হয়ে যাবে? এটা গৌ, তাই না? আর প্রাতিপদিকের অন্তে আছে উকার। উকার তাহলে কি হয়ে যাবে? ওকার। যোগ স্ন কি হবে? অ। এখন আমরা আরো পরিবর্তনে যাই। সন্ধিতে একটা সূত্র আছে, উ প্লাস অ ইজ ইকুয়াল টু অ। তোমাদের সন্ধির 38 নং পেজে এই নিয়মটা দেওয়া আছে। ও প্লাস অ ইজ ইকুয়াল টু অফ হয়। তাহলে আমাদের কি হলো? গৌ, এই যে এই ও আর অ মিলে কি হয়ে গেল? অফ। তাহলে কি হলো? গৌ র যোগ অফ। একসাথে লিখলে কি হবে? গৌরব। ওকে, এই নিয়মে আমরা আরেকটু করি। চলো শিশু যোগ স্ন। তাহলে মূল স্বর বৃদ্ধি করতে কি হবে? মূল স্বরের রস্যই দীর্ঘ স্থলে কি হবে? ঐকার। তাহলে সই। প্রাতিপদিকের অন্তে কি আছে? উকার। উকার হয়ে যাবে ওকার যোগ অ। অ প্লাস অ ইজ ইকুয়াল টু অব। সন্ধিতে আমরা পেয়েছিলাম। তাহলে কি হয়ে গেল? সই স যোগ অব ইজ ইকুয়াল টু সই স। আমি ভেঙে ভেঙে দেখালাম যেন তোমরা নিজেরা নির্ণয় করতে পারো। এরকম করে এই নিয়মের বাকি যেগুলো আছে প্রত্যেকটা নিজেরা নির্ণয় করবে। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর প্রত্যয়ে যাই।
আছে আমাদের অন্তস্থ জ প্রত্যয়, অন্তস্থ জ প্রত্যয়। অন্তস্থ জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে যদি অ, আ, রস্বই, দীর্ঘই থাকে তাহলে এটি লোপ পাবে। আবার বলছি, জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে অ, আ, রস্বই, দীর্ঘই এগুলো যদি থাকে এই স্বরগুলো তাহলে এগুলো লোপ পাবে। চলো আমরা একটা উদাহরণ দেই। যেমন কবি যোগ জ, ঠিক আছে। আর জ প্রত্যয় হলো লোপ পেয়ে হবে শুধু জফলা, জ প্রত্যয় জফলা রূপে ব্যবহৃত হবে। তাহলে দেখো প্রাতিপদিকের অন্তে কি আছে? ইকার, ইকারটা লোপ পাবে। মূল স্বরের বৃদ্ধি, বৃদ্ধি করতে কি হয়ে যাবে? অস্থলে আ, এই হলো ই লোপ। ইকারটা লোপ পেয়েছে ব, আর জফলা মানে হচ্ছে কি? জ হচ্ছে জফলা, তাহলে হলো কি? কাব্য। এই নিয়মে বাকি যেগুলো আছে তোমরা প্রত্যেকটা নির্ণয় করবে, ঠিক আছে। তারপরে আছে তোমাদের দেখো ইত প্রত্যয়। ইত প্রত্যয় হচ্ছে, ইত প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের পরে কোনো লোপ পাবে না, প্রত্যয়ের কোনো অংশ লোপ পাবে না, যা আছে ঠিক সেভাবে যুক্ত হবে। যেমন কুসুম যোগ ইত, কুসুমত। তারপরে আছে আমাদের তরঙ্গ যোগ ইত, তরঙ্গিত, কোনো লোপ নেই, শুধু কোন পদ গঠন করেছে সেটা দেখতে হবে, যে শব্দটা গঠিত হয়েছে সেটা কি গঠিত হয়েছে। যেমন তরঙ্গিত উপকরণজাত বিশেষণ গঠন হয়েছে। এরপরে আছে আমাদের দেখো ইমন প্রত্যয়। ইমন প্রত্যয়, ইমন প্রত্যয় হয় ইমা। শব্দ গঠন করি চলো, মিল যোগ ইমন, তাহলে কি হবে? এটা মিল যোগ ইমন। ইমন ইজ ইকুয়াল টু ইমা, তাহলে কি হলো? নি লি মা। অনুরূপভাবে আরেকটা করি চলো, মহৎ যোগ ইমন, তাহলে কি হবে? মহৎ যোগ ইমন কি হবে? মহিমা। তারপরে আছে আমাদের এরকম করে দেখো, ইল প্রত্যয় থেকে নিয় প্রত্যয় পর্যন্ত তোমরা নিজেরা করবে। এই প্রত্যয়গুলোর কোনো পরিবর্তন হয়নি। প্রকৃতির পরে যখন প্রত্যয়টা যুক্ত হয়ে শব্দটা গঠন হয়েছে, প্রত্যয়ের কোনো অংশ লোপ পায়নি, যেরকম আছিল শব্দের শেষে যুক্ত হয়ে নতুন করে যে অংশটা যুক্ত হয়েছে সেই অংশটুকু যুক্ত হয়ে একটা শব্দ গঠন করেছে। শুধু দেখবে কি অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর আমি তোমাদের করাবো হচ্ছে 10 নম্বর, যেটা আছে বতুক এবং মতুক প্রত্যয়। বতুক হবে, বতুক ইজ ইকুয়াল টু হচ্ছে বান, বতুক ইজ ইকুয়াল টু কি? বান। আর মতুক হচ্ছে মান, মতুক হচ্ছে মান। গুণ যোগ বতুক, তাহলে কি হবে? গুণ বান, তাই তো? তাহলে মতুক দিয়ে একটা করি চলো, শ্রী যোগ মতুক কি হবে? শ্রী যোগ মতুক, শ্রী মতুক ইজ ইকুয়াল টু মান, তাহলে কি হবে? শ্রীমান, তাই না? ওকে, এই নিয়মে 11, 12, 13 এই তিনটারও তেমন পরিবর্তন নাই। প্রত্যয় যুক্ত হওয়ার পরে যা ছিল সেভাবে নতুন শব্দ গঠন হবে, তোমরা নিজেরা পড়ে নেবে। আমি এরপর যাচ্ছি তোমাদের 14 নম্বর রুলসে। আবারও হচ্ছে স্ন প্রত্যয়। স্ন প্রত্যয় কি হয়? অ। ওকে, 14 নম্বর রুলসে প্রথমে আছে, প্রথম রুলসটা হচ্ছে অপত্য অর্থে। অপত্য অর্থে সেটা কি? অপত্য অর্থটা কি? সংস্কৃতে পুত্র, কন্যা বা বংশধর বোঝাতে একটা প্রত্যয়, যে প্রত্যয়গুলো ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় কি? অপত্যার্থ প্রত্যয়। আবার বলছি, সংস্কৃতে পুত্র, কন্যা এবং বংশধর বোঝাতে যে প্রত্যয় ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় অপত্যার্থ প্রত্যয়। চলো প্রথম আমরা করি অপত্যার্থ। মনু যোগ স্ন, তাহলে কি হবে? মূল স্বরের বৃদ্ধি মা,
উকার হয়ে যাবে ওকার। আমরা আগে যে নিয়মে করেছিলাম প্রথম নিয়মটা সপ্রত্যয় যুক্ত হলে ওকার, ও প্লাস অ ইজ ইকুয়াল টু কি হবে অ, তাহলে কি হলো মা ন অব, মানব। মানব হচ্ছে মানবের বংশধর। অনুরূপ ভাবে আছে যাদব, যদুযুগ স্ন, যাদব, যাদবের বংশধর। 2 নম্বর আছে উপাসক অর্থে। উপাসক অর্থে, উপাসক অর্থে দেখা আছে শিব যুগ স্ন, শিব যুগ স্ন। এই স্থলে কি হবে ঋষি দীর্ঘ স্থলে ঐকার, তাহলে হয়ে গেল শৈ, স্ন হচ্ছে অ, তাহলে কি হয়ে গেল শৈব। শিবের উপাসককে বলা হয় শৈব, জৈনের উপাসককে বলা হয় জৈন। এরকম করে এখানে যে রুলস গুলো আছে তোমরা নিজেরা করবে। হ্যাঁ, এই রুলস এর যে শব্দগুলো আছে তোমরা নিজেরা প্রত্যয় নির্ণয় করবে। এরপর আছে ভাব অর্থে শিশু যুগ স্ন। কি অর্থে পরেরটা ভাব অর্থে স্ন প্রত্যয়। ভাব অর্থে শিশু যোগ স্ন। আমরা আগে করেছি শৈশবটা, আবার মূল স্বরের বৃদ্ধি সই, ও প্লাস অ ইজ ইকুয়াল টু অব, তাহলে কি হলো শৈশ যোগ অব, শৈশ। ভাব অর্থে। তারপর আরেকটা আছে সম্পর্ক বোঝাতে পৃথিবী যোগ স্ন। পৃথিবী কি হবে মূল স্বরের বৃদ্ধি রি, রি স্থলে আর, তাহলে কি হয়ে গেল পার, পার্থিব। পৃথিবী সম্পর্কিত যা তাকে বলা হয় কি পার্থিব। এটি কি অর্থে সম্পর্ক বোঝাতে। এরপর আছে দেখো 15 নাম্বার। 15 নাম্বার এটা হচ্ছে স্ন জফলা প্রত্যয়। স্ন জফলা প্রত্যয় উচ্চারিত হয় শুধু জফলা হিসেবে, লোপে শুধু থাকে অন্তস্থ জ। প্রথমে আছে দেখো, প্রথমটাই হচ্ছে আমাদের অপত্যার্থের। অপত্যার্থের প্রথম উদাহরণটা হচ্ছে জম দগ্ন, জম দগ্ন, ঠিক আছে, যোগ স্ন। স্ন প্রত্যয় কি হয় অন্তস্থ জ। তো মূল স্বরের বৃদ্ধি ঘটায় আমরা জাম, তাহলে কি হবে দ গয় ন, আর এটা হচ্ছে জফলা, কি হলো তাহলে জাম ধগ্ন। জাম ধগ্ন হচ্ছে পুরাণে, হিন্দু পুরাণে উল্লেখিত মুনির পুত্র পরশুরাম, তাহলে এটা কি মুনির বংশধর বোঝাতে জাম ধগ্ন ব্যবহার হয়েছে। অনুরূপ ভাবে আছে ভাব অর্থে সুন্দর যুগ স্ন, সৌন্দর্য। আছে তোমাদের বিশেষণ গঠনে পর্বত যুগ স্ন, পার্বত্য, একই নিয়মে। এরপর আছে শিক্ষার্থী দেখো স্নি প্রত্যয়। প্রত্যয়টা হচ্ছে কি স্নি, স্নি প্রত্যয় ইত হয়ে থাকে শুধু ই। প্রথম আছে দেখো রাবণ যুগ স্নি, ঠিক আছে, রাবণ যুগ স্নি, তাহলে কি হবে শুধু ইটা থাকবে, এটুকু ইত হয়ে যাবে রা ব নি। রাবণী হচ্ছে রাবণের পুত্র, তাহলে কি বুঝালো এটা বংশধর, রাবণের বংশধর বুঝিয়েছে। তাহলে এটা কি অর্থ হবে শিক্ষার্থী তোমরাই বলো, কি অর্থ হবে এটা? বংশধর বুঝালে প্রথমে যে বলেছিলাম অপত্য অর্থ, তাহলে এটা অপত্য অর্থে। অনুরূপ ভাবে দশরথ যুগ স্নি, দাশরথী, দশরথের পুত্র, এটাও অপত্য অর্থে। তারপর আছে দেখো স্নিক প্রত্যয়। স্নিক, স্নিক প্রত্যয়ে স্ন ইত, তাহলে থাকলো কি ই এবং ক, তাহলে স্নিক প্রত্যয় হবে শুধু ইক। প্রথমটা আছে দেখো সাহিত্য যোগ স্নিক, তাহলে কি হবে সাহিত্য যোগ স্নিক, সাহিত্যের পরে ইক যুক্ত হবে, তাহলে কি হবে এটা সাহিত্যিক। হ্যাঁ, এটা দক্ষ বা বেত্তা অর্থে। অনুরূপ ভাবে বিজ্ঞান যুগ স্নিক কি হবে বৈজ্ঞানিক। এখানে দক্ষ অর্থে ব্যবহার হয়েছে, বিজ্ঞান বিষয়ে যে দক্ষ তাকে আমরা বলি বৈজ্ঞানিক।
আচ্ছা, স্নিক প্রত্যয় আছে আরেকটা বিষয় অর্থে, যেমন সমুদ্র যোগ স্নিক কি হবে? সামুদ্রিক। সামুদ্রিক কি? সমুদ্র বিষয়ক যা, তাকে বলা হয় সামুদ্রিক। তারপর আছে হচ্ছে বিশেষণ গঠনে হেমন্ত যোগ স্নিক হৈমন্তী, এটা হচ্ছে কি? বিষয়ক অর্থে। এরপর লাস্ট আছে আমাদের 18 নম্বরে স্নেহ প্রত্যয়। প্রত্যয়টা হচ্ছে স্নেহ। স্নেহ প্রত্যয় ইট হয়ে থাকে, স্নেহ প্রত্যয় এও। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, ভগিনী যোগ স্নেহ, তাহলে কি হবে? ভগিনী যোগ স্নেহ হবে হচ্ছে আমাদের ভগী, দুঃখিত হবে ভগিনী, ভগিনী যোগ স্নেহ হবে আমাদের ভাগী নেয়। মূল স্বরের বৃদ্ধি করবে ভাগী নে, ঠিক আছে। ভ আছে, ভস্থলে কি হবে? অ আছে, অ হলে বৃদ্ধির ফলে হয়ে যাবে আ, তাহলে হলো ভা গি, তারপরে নে, স্নেহের জন্য কি হয়ে গেল? এও, ভাগিনী এও। ভাগিনীকে ভগ্নীর পুত্র। তো শিক্ষার্থী, এ পর্যন্তই ছিল আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, যেহেতু সংস্কৃত প্রত্যয়গুলো অপেক্ষাকৃত একটু কঠিন, যাদের যেখানে অসুবিধা হবে লাল কলম দিয়ে বার করে রাখবে, যখন ক্লাস শুরু হবে আমি আবার সেগুলো সলিউশন দেব। তো এর আগে একটু হোমওয়ার্ক দিয়ে দেই শেষ করবার আগে। আজকে যে প্রত্যয়গুলো পড়েছি আমরা 18 নম্বর পর্যন্ত, 1 থেকে 18, তোমরা প্রতিটা প্রত্যয় দিয়ে অন্তত দুটো করে শব্দ গঠন করবে। আবার বলছি, প্রতিটা প্রত্যয় দিয়ে অন্তত দুটো করে শব্দ গঠন করবে তোমাদের হোমওয়ার্ক খাতায়। আমি কিন্তু অবশ্যই হোমওয়ার্ক চেক করবো। তো এই পর্যন্তই আজ। ভালো থেকে সবাই, আল্লাহ।